মেসি বেশি ভালো খেলায় হয়তো রোনালদোর ব্যর্থতাটা বেশি চোখে পড়ছে, সেভাবে জ্বলে উঠতে পারেননি। এটা আইনের বরখেলাপ, সেটা দেখেই রেফারি সেকেন্ড টাইম পেনাল্টি শুটের নির্দেশ দিয়েছেন। পরপর মাঠে নেমেছিলেন লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো। হ্যাট্রিক করে মেসি সব আলো নিজের করে নিলেও হতাশ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। কঙ্গোর বিপক্ষে হোঁচট খেয়েছে পর্তুগালও, তবে দুর্দান্ত পারফরমেন্স করেছেন ইংল্যান্ডের হ্যারি কেইন। জাগো স্পোর্টস ওয়ার্ল্ড কাপ কফি আড্ডায় সবাইকে স্বাগত জানাচ্ছি, সাথে আছি আমি তাসলিমা তিথি। দর্শক, বিশ্বকাপ ম্যাচের খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করতেই আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন জাগো নিউজের বিশেষ প্রতিনিধি এবং অভিজ্ঞ ক্রীড়া সাংবাদিক আরিফুর রহমান বাবু। চলে যাচ্ছি তার কাছে। বাবু ভাই, স্বাগত আপনাকে। কেমন আছেন? ওয়েলকাম। আছি, আল্লাহ রহমত ভালো। আপনি কেমন? আমিও বেশ ভালো আছি এবং ভালো থাকারই সময় যাচ্ছে, যেহেতু বিশ্বকাপ চলছে। আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করছে। বাবু ভাই, শুরুতে যেটি জানতে চাইবো, এই যে কঙ্গোর বিপক্ষে পর্তুগাল এবং ক্রিস্টিয়ানো রোনালদোর যে পারফরমেন্স আমরা দেখেছি, এটি কি খানিকটা হতাশ করেছে আপনাকে? না, একজন ফুটবল অনুরাগী হিসেবে, ফুটবল প্রেমী হিসেবে অবশ্যই হতাশ করেছে। এবং আমি ব্যক্তিগতভাবেও ক্রিস্টিয়ানো রোনালদোর স্কিলের খুব একজন ভক্ত বলতে পারি, অনুরাগী বলতে পারি। এবং তার যে ফুটবল মেধা, সেটা তো বিশ্বজোড়াই তার খ্যাতি। এবং তিনি আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল করার দক্ষতা, কৃতিত্ব যাই বলি না কেন তার। এবং ক্রিস্টিয়ানো রোনালদো নিয়ে আসলে নতুন করে শুধু একটা প্রশ্নের উত্তরে কথা বলে 2-1 মিনিট শেষ করা যাবে না। তিনি বিশ্বনন্দিত ফুটবলার। বাট আপনার ভূমিকাটা ধরে আমি শুরু করি। সেটা হচ্ছে যে কিছু কিছু সময় হয়তোবা মানুষকে অনেক জায়গায় নিয়ে যায়। আমাদের জীবনে জোয়ার এবং ভাটা বলতে একটা কথা আছে, শুনতে কেমন লাগলো জানি না, বাট এটা জীবনের না, শুধু একটা পারফর্মারের পিক টাইম থাকে, তারপরে গোল্ডেন পিরিয়ড থাকে, আবার কখনো ভাটার সময় আসে। কিন্তু বয়সের কারণে যদি কেউ ধীরে 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 তার পারফরমেন্সটা ম্রিয়মান হয়ে যায়, সেখান থেকে আর কামব্যাক করার সুযোগ থাকে না। আমরা জানি মেসিরও এটা 6 নম্বর বিশ্বকাপ, ক্রিস্টিয়ানো রোনালদোরও এটা 6 নম্বর বিশ্বকাপ। পার্থক্যটা হচ্ছে মেসি 38, রোনালদো, আমি কিছুক্ষণ আগে রিকনফার্ম হলাম, 85-এর ফেব্রুয়ারিতে তার জন্ম। তার মানে এই ফেব্রুয়ারিতে তার 41 বছর বয়স হয়ে গেছে। 41 বছর, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 4.5 মাস। 41 বছর 4.5 মাস, এটা একটা ফুটবলারের জন্য এটা অনেক বয়স। আমার কাছে মনে হয় ক্রিস্টিয়ানো রোনালদো বয়সের ভারে নুজ্জ হয়ে গেছেন না। আমরা বলি যে বয়স শুধুমাত্র সংখ্যা মাত্র, বাট সবসময় এই কথাটা সত্য না। তিনি হয়তোবা, আমার কাছে মনে হয়, বয়সের কারণেই হয়তো কালকে সেভাবে জ্বলে উঠতে পারেননি। আমরা নিশ্চয়ই আরো আলোচনা করব, বাট আমি ব্যক্তিগতভাবে একটু হতাশ হয়েছি তার পারফরমেন্সে। একদমই, আমরাও আসলে খানিকটা হতাশই হয়েছি, কারণ কিছু কিছু প্লেয়ার আছে যাদের নাম আসলে আমাদের মনে গেঁথেছে এবং নির্দিষ্ট একটা অংশ থাকে তাদের ফ্যান বেস। যদি বলি বাবু ভাই, গতকালের পারফরমেন্সের কথা যদি বলি, রোনালদোর কথা, তাহলে সেক্ষেত্রে কি মনে হয় যে পরবর্তী ম্যাচে তার বেঞ্চে থাকার সম্ভাবনা আপনি কতটুকু দেখছেন? আপনি নিশ্চয়ই জানেন যে ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু গত বিশ্বকাপে, দ্যাট ইজ যেটা 2022 সালে হয়েছিল, সেই বিশ্বকাপেও কিন্তু একদম রেগুলার ছিলেন না। তখন কিন্তু 41 থেকে যদি আমরা 4 বিয়োগ করি, তখন তার বয়স 37। 37 বছর বয়সেও কিন্তু তিনি রেগুলার ছিলেন না। মরক্কোর সঙ্গে যে কোয়ার্টার ফাইনাল ম্যাচে পর্তুগাল 1-0 গোলে হেরে বিদায় নিয়েছিল গত বিশ্বকাপ থেকে, সেই বিশ্বকাপে কিন্তু বদলি খেলোয়াড় হিসেবে নেমেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। আপনার প্রশ্নের উত্তরটা আমি একটু ঘুরিয়ে দিলাম। অর্থাৎ ক্রিস্টিয়ানো রোনালদো গতবারই দলে পুরোপুরি নিশ্চিত ছিলেন না বা একাদশে ছিলেন না। কোয়ার্টার ফাইনালে মরক্কোর মতো দলের সঙ্গে তার যে দলের শেষ ম্যাচ যেটা ছিল, কারণ কোয়ার্টার ফাইনাল তো নকআউট, আপনি হারলেই বাদ, জিতলে সেমিফাইনাল, এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচেও কিন্তু পর্তুগালের কোচ রোনালদোকে সেকেন্ড হাফে 6 মিনিটে, মানে 45 + 6, 51 মিনিটে তাকে মাঠে নামানো হয়। তো কাজেই গতবারেরও তার ট্র্যাক রেকর্ড আছে সাইড বেঞ্চে বসে থাকার। তবুও খেলা শেষে পর্তুগালের কোচ কথা বলেছেন, তিনি এক বাক্যে বলেছেন, আন্তর্জাতিক ফুটবলে যার সবচেয়ে বেশি গোল, তাকে আমি এখনই বাইরে রাখার চিন্তা করি কি করে,
কাজে আমার কাছে যেটা মনে হয় যে শেষ পর্যন্ত হয়তো বা তিনি সাইড বেঞ্চে যাবেন না, তবে ভক্তরা হতাশ হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোর কাছ থেকে যে সৃষ্টিশীল, যে সৃজনশীল, যে ক্রিয়েটিভ ফুটবল আমরা দেখি, তার পায়ের যে কাজ, তার যে মাথার কাজ এবং গোল করার যে দক্ষতা, সেটা দেখা যায়নি। অনেক গতি মন্থরতায় ভুগেছেন। তিনি যে গতিতে খেলতে পছন্দ করেন বা খেলতে পারেন তা দেখা যায়নি। মোদ্দা কথা, ক্রিস্টিয়ানো রোনালদোর একটা ছায়া আমরা দেখেছি কালকে, সেই রোনালদোকে দেখিনি। কাজেই আপনি যেটা বললেন, তাকে যে বেঞ্চে নিয়ে যাওয়া হবে না মাঠ থেকে, সেটা একদম, সে সম্ভাবনাকে একদম উড়িয়ে দেওয়া যায় না। তবে যেটা মনে হলো যে পর্তুগালের কোচ এখনো রোনালদোর উপর আস্থা হারাননি। তিনি আস্থা রেখেছেন এবং বলেছেন যে যার পা এবং মাথা থেকে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল এসেছে, আমি তাকে এখনই বাইরে নিয়ে যাওয়ার চিন্তা করব কেন। তা একজন ফুটবল অনুরাগী হিসেবে আমিও চাই ক্রিস্টিয়ানো রোনালদো, এটা তো বোঝাই যায় তাদের লাস্ট ওয়ার্ল্ড কাপ, তিনি মাঠ থেকে খেলে বিদায় নেন এবং একটা ভালো কিছু করে ভক্ত এবং দর্শকদেরকে একটা সুখ স্মৃতি উপহার দিয়ে তিনি ফুটবলকে, বিশ্বকাপ ফুটবলকে বিদায় জানাবেন, এটা আমার প্রত্যাশা। বাট তিনি যদি সাইড বেঞ্চ থেকেই চলে যান এবং সেখান থেকে যদি তার ইতি ঘটে ক্যারিয়ারে, সেটা হবে অনেক দুঃখজনক। সেটা আমার মনে হয় কোটি রোনালদো ভক্তরা চাইবেন না, আমিও চাই না। একদমই বাবু ভাই, যেমনটি আসলে মেসি করে দেখিয়েছেন, মেসির পারফরমেন্সের কথা যদি বলি যে পরপর 3টি গোলই কিন্তু মেসি দিয়েছেন, তেমনটি রোনালদোর কাছ থেকেও আমাদের আশা থাকবে। এবং রোনালদো যে সেটা ওয়ার্ল্ড কাপে না পারুন, অন্যান্য আসরে তিনি যে কখনো করে দেখাননি তা না, কিন্তু আপনার ইউরোপিয়ান ফুটবলে, বিভিন্ন ক্লাব ফুটবলে বলেন বা পর্তুগালের হয়েও তার প্রচুর পারফরমেন্স আছে, প্রচুর ম্যাচ জেতানো পারফরমেন্স আছে। একা পর্তুগালকে তিনি টেনে নিয়েছেন কিন্তু ওয়ার্ল্ড কাপ ফুটবলে বেশ কয়েকবার, একটা কি বলবো, একটা ফরম্যাটেবল অবস্থানে নিয়ে গিয়েছেন পর্তুগালকে। পর্তুগাল ওয়ান ম্যান শোই ছিল, কিন্তু এবার হয়তো তিনি প্রথম ম্যাচে সেই প্রত্যাশাটা মেটাতে পারেননি। আর মেসি বেশি ভালো খেলায় হয়তো রোনালদোর ব্যর্থতাটা বেশি চোখে পড়ছে। বাট আমি মেসিকে কৃতিত্ব দিব। মেসি অফকোর্স অলরেডি আরেক রোনালদো বলেছেন, ব্রাজিলিয়ান রোনালদো, যে মেসি হচ্ছেন সেরাদের সেরা। তো সেরাদের সেরা যদি মেসি হয়ে যান, তাহলে রোনালদো সেরাদের একজন, হয়তোবা তিনি সেরাদের সেরা হতে পারেননি এর অ্যাকর্ডিং টু রোনালদো। তবে আমি বলবো রোনালদো সেরা, বাট বয়স হয়তো তাকে ভালো খেলতে দিচ্ছে না, বা তিনি বয়সকে অতিক্রম করতে পারছেন না। একদমই, এবং হয়তো পরবর্তী ম্যাচগুলোতে আমরা তার খেলার নৈপুণ্যতা দেখতে পাবো, সেই আশা আছে। এখন সেটা ডিপেন্ড করবে তাদের টিম ম্যানেজমেন্টের উপর। বাবু ভাই, আমরা আবার আপনার কাছে ফিরবো। নিউ লুক আর ইমপ্রুভ টেস্ট নিয়ে এলো কফি হাউস মাত্র 10 টাকা। দর্শক, বিশ্বকাপের এক্সাইটমেন্ট হবে আরো উপভোগ্য নিউ লুক আর ইমপ্রুভ টেস্টের কফি হাউসের সাথে। বাবু ভাই, আমরা কথা বলছিলাম বিশ্বকাপ নিয়ে, এবার একটু আরেকটি ম্যাচ নিয়ে কথা বলতে চাই, ক্রোয়েশিয়া এবং ইংল্যান্ডের। আমরা জানি যে ক্রোয়েশিয়ার বিপক্ষে 4-2 গোলে ইংল্যান্ড জিতেছে এবং এক্ষেত্রে জোড়া গোল করেছেন হ্যারি কেন। তার পারফরমেন্সের কথা কিন্তু আমরা বাদ দিতে পারছি না। সেক্ষেত্রে এমন পারফরমেন্সের পর নকআউট পর্বে বাকি দলগুলোর কি একটু বিপদে থাকতে হতে পারে, কি মনে হচ্ছে? হ্যাঁ, এখন যদি আপনি আমাকে বলেন আপনি নকআউট পর্ব চলে গেলেন একটু বেশি দূরে, আমি গ্রুপ স্টেজ থেকেই বলি, এখন পর্যন্ত অবশ্যই আমার চেয়ে অনেক বড় বড় ফুটবল বোদ্ধা আছেন, অনেক ভালো ঝানু এক্সপার্ট আছেন, তারা তাদের মতো বলবেন। বাট আমি পার্সোনালি আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানের পরেই ইংল্যান্ডের খেলা দেখে আমার ভালো লেগেছে। এবং ইংল্যান্ড কালকে যথেষ্ট, যেটা হয় একটা সময় খেলা 2-2 ছিল, সেখান থেকে 4-2 করা, এবং ক্রোয়েশিয়ার এগেনস্টে। ক্রোয়েটরা কিন্তু আপনি জানেন খুবই লড়িয়ে জাতি, লড়াকু ফুটবল তারা খেলে এবং তারা হতোদ্যম হয় না, শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার প্রাণপণ চেষ্টা থাকে। সেই রকম একটা কঠিন শক্ত মানসিকতা সম্পন্ন দলের বিপক্ষে হ্যারি কেইন যে পারফর্ম করেছেন, ব্রিলিয়ান্ট পারফরমেন্স ছিল সেটা, যেটা একা 2 গোল করে দলকে 4-2 গোলে জেতাতে সহায়তা করেছেন এবং একেবারে সামনে থেকে নেতৃত্ব দেয়া যেটাকে বলে। বাট ওই খেলায় কিন্তু একটা ঘটনা ঘটেছে, আপনি নিশ্চিতভাবে জানেন যে তিনি একটা পেনাল্টি শট 2 বার মেরেছেন। এবং এটা নিয়ে কিন্তু আজকে রাজ্যের আলোচনা, পর্যালোচনা, সমালোচনা বলবো না, বাট অনেক প্রশ্ন, যে প্রথমবার তিনি যে শটটা নিলেন সেটা তো ক্রোয়েট গোলকিপার মাটিতে শরীর ফেলে দিয়ে সেভ করে দিয়েছিলেন, তাহলে আবার সে অনেকটা রিটেকের মতো
আবার কেন সেকেন্ড টাইম পেনাল্টি নেওয়া হলো? সেটা হচ্ছে যে পরিষ্কার ফটো ফিনিশ বলি বা আমরা স্লো মোশন বলি বা রিপ্লে বলি, পরিষ্কার দেখা গেছে নিয়ম হচ্ছে পেনাল্টি শুট আউট নেয়ার আগে যে দলের বিপক্ষে পেনাল্টি শটটা হচ্ছে সেই দলের কোনো প্লেয়ার একদম বক্সের ভেতরে ঢুকতে পারবেন না। কিন্তু পরিষ্কার রিপ্লেতে দেখা যাচ্ছে, একদম স্ক্রিনশটে দেখা যাচ্ছে ক্রোয়েশিয়ার দুজন প্লেয়ার অলরেডি ঢুকে গেছেন, তারা আগেই ছিলেন। এটা আইনের বরখেলাপ, সেটা দেখেই রেফারি সেকেন্ড টাইম পেনাল্টি শুটের নির্দেশ দিয়েছেন। অর্থাৎ আইন মানলে রেফারি কোনো ভুল করেননি। এটা আমাদের কাছে হয়তো মনে হচ্ছে প্রথমবার মারলো, গোলকিপার সেভ করে দিল, সবকিছু ডান, আবার কেন শট নিতে হলো? শট নিতে হলো এই কারণে যে সেখানেও কিছু নিয়ম কানুন থাকে। রেফারি একমাত্র ডি বক্সের ভেতরে থাকেন, দু দলের প্লেয়াররাই কিন্তু তখন বাইরে থাকবেন। কিন্তু দুজন ক্রোয়েশিয়ান প্লেয়ার অতি উৎসাহী হয়ে বা ইমোশনালি রাশ অফ ব্লাড হয়তো তারা এক পা দিয়ে ফেলেছিলেন, এটা আইনের বিরুদ্ধে যায়। এই জন্যই তাকে রিটেক তিনি আবার শট নেওয়ার সুযোগ পান এবং তিনি গোল করে ফেলেন। এবার আর তিনি ভুল করেননি। এই যে প্রথমবার মিস করেও দ্বিতীয়বার গোল করা, এটাও কিন্তু শক্ত মনের পরিচয়ক। সব মিলে ইংলিশ ফুটবল তো সত্যিই মানে ইউরোপিয়ান ফুটবলের মধ্যে এখন ইংলিশ ফুটবল সবসময় টাফ অ্যান্ড গতিময় ফুটবল। কাজেই ইংল্যান্ডকে ভালো খেলতে গেলে একজন হ্যারি কেইনের দরকার। কারণ ফুটবল দেখেন আর্জেন্টিনা এত ভালো খেলছে, কিন্তু এন্ড অফ দ্য ডে কিন্তু মেসি ম্যাটার্স। ক্রিস্টিয়ানো রোনালদো খেলতে পারছেন না বলেই পর্তুগাল কিন্তু ব্যর্থ হয়েছে। কাছাকাছি আমার মনে হয় যে একজনকে লাগে যিনি হয়তো দলটাকে টেনে তুলবেন। সেই ইংলিশদের সেই হ্যারি কেইন হচ্ছেন সেই টেনে তোলার পারফর্মার। আমার কাছে মনে হয় তার পা এবং মাথার ওপর ভর করে এবার ইংল্যান্ড হয়তো অনেক দূর যাবে। জি, এবং হ্যারি কেইনের কথা বলছিলেন বাবু ভাই, আমি যদি একটু আলাদা করে জানতে চাই যে পরপর জোড়া গোল দিয়েছেন তিনি, তার পারফরমেন্সকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আমি তার পারফরমেন্সে অনেক হ্যাপি এবং তিনি তার স্কিল আছে এবং এই ওয়ার্ল্ড কাপের আগেই তিনি আলোচিত ফুটবলারদের মধ্যে ছিলেন। আমরা বলি না যে ফোকাস যাদের দিকে, তার মধ্যে ইংল্যান্ডের এক নম্বর ফোকাসটা ইংলিশ প্লেয়ারদের অ্যামং অল ইংলিশ প্লেয়ার্স হ্যারি কেইনের দিকেই ফোকাস বেশি ছিল সবার শুরু থেকেই, সেটা মিডিয়া হাইপ বলেন বা আদার্স, এবং তিনি সেটা মিটিয়ে দিয়েছেন কড়াই গন্ডায় প্রথম ম্যাচে। অর্থাৎ দল তার উপর নির্ভর করছে, মিডিয়া, দর্শক, ভক্ত সবাই তার দিকে তাকিয়ে আছে, তার কাছ থেকে এফেক্টিভ পারফরমেন্স চাচ্ছে, ক্রিয়েটিভ পারফরমেন্স চাচ্ছে। তিনি গোলের উৎস রচনা করবেন, গোল করবেন, দলকে জেতাতে সহায়তা করবেন, সেটাই ইংলিশ ভক্তরা চেয়েছে বা যারা একটু ফুটবল মধ্যে তারা চেয়েছে, এবং হ্যারি কেইন সেটা পূর্ণভাবে সেটা আমি বলবো যে পরিপূর্ণ করে দিয়েছেন। তিনি নিজে দুটো গোলও করেছেন এবং দল জেতাতে যথেষ্ট অবদান রেখেছেন। জি বাবু ভাই, আমরা আবারও ফিরবো আপনার কাছে। দর্শক, বিশ্বকাপের এক্সাইটমেন্ট হবে আরো উপভোগ্য নিউ লুক আর ইমপ্রুভ টেস্টের কফি হাউসের সাথে। নিউ লুক আর ইমপ্রুভ টেস্ট নিয়ে এলো কফি হাউস মাত্র 10 টাকা। ভাই আবারও ফিরতে চাই আপনার কাছে। যেমনটি আমি গত প্রোগ্রামে বলেছি যে আপনি থাকলে আসলে ক্রিকেট নিয়ে যদি প্রশ্ন না করি তাহলে আসলে শূন্যতা থেকে যায়। সেক্ষেত্রে যদি একটু জানতে চাই যে গতকালের অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ম্যাচটি হয়েছে সেখানে বাংলাদেশের এমন হতাশাজনক পারফরমেন্সের কারণ হিসেবে আপনি? না, আমার কাছে মনে হয় ইট ওয়াজ এ ব্যাড ডে। ক্রিকেটীয় পরিভাষায় বলি আর কি, যে একটা বলা হয় যে ব্যাড ডে, যেদিন কোনো কিছুই পক্ষে থাকে না। উইকেটটাও খুব ভালো ব্যাটিং উপযোগী উইকেট ছিল না বা ভালো ব্যাটিং সহায় পরিবেশ ছিল না, তারপরেও বাংলাদেশের ব্যাটিংটা ভালো হয়নি। একজন ব্যাটসম্যানদের যে দায় দায়িত্ব সেটা নিয়ে খেলতে পারেননি। এটা আমার কাছে মনে হয় হতে পারে। পরপর তারা ভালো খেলেছেন, পাকিস্তানের সঙ্গে ভালো খেলেছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রায় 3-0 করে ফেলেছিলেন আমাদের ক্রিকেটাররা, প্রায় 3-0 হয়ে গিয়েছিল সেদিন আমি আর আপনি আলাপ করছিলাম, আর একটা উইকেট নিতে পারলেই কিন্তু আমরা জিততে পারতাম। তো সেটা পারিনি, 2-1 অস্ট্রেলিয়াকে হারিয়েছি। আমার কাছে মনে হয় যে অস্ট্রেলিয়াকে ওডিআইতে 2-1 হারানোটার আমাদের জন্য, কাল বলবো না যেটা এখনো সিরিজ শেষ হয়নি, এটা একটা আমাদের ওয়েক আপ কল। হয়তো বা একটা আত্মতুষ্টি চলে এসছে প্লেয়ারদের মধ্যে। কারণ আপনি জানেন তিথি, আমাদের সাদা বলে দ্যাট ইজ ওয়ানডে এবং টি20তে প্রায় মোরাললেস সেম টিম খেলে, 2-1 প্লেয়ার চেঞ্জ হয়। যারা ওয়ানডে খেলেন তাদেরই বড় অংশটা টি20ও খেলেন। কাজেই সেই প্লেয়ারদের মধ্যে যারা ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারিয়ে এসেছেন তাদের মধ্যে একটা আত্মতুষ্টি হয়তো কাজ করেছে যে আমরা তো ওদেরকে হারাতে পারি বা হারিয়েছি। তো একটু হয়তো আমার মনে হয়
আমার মনে হয় আই মাইট রং যে একটু রিল্যাক্স ছিল বাংলাদেশ দল যদি তারা তাদের একদম দাঁতে দাঁত চেপে, আমরা যেটাকে বলি চলতি ভাষায়, চোয়াল শক্ত করে যদি মাঠে 1 ইঞ্চি জায়গা ছাড় দিব না, 1 বিন্দু ছাড় দিব না, আমরা আমাদেরটা লড়াই করে নেব, এই মানসিকতা যদি থাকতো, লড়িয়ে মানসিকতা থাকলে আমার মনে হয় পারফরমেন্স মোর বেটার হতো। আর এটাও না বললে নয়, অস্ট্রেলিয়াও কিন্তু ওয়ানডের তুলনায় টি-20তে শক্তি সঞ্চয় করে মাঠে নেমেছে। তাদের 2-3 জন প্লেয়ার কিন্তু ওয়ানডেতে ছিলেন না, টি-20তে এসছেন। এটাও কিন্তু একটা ধরতব্যের মধ্যে আনতে হবে। একদমই। বাবু ভাই, আমরা বিশ্বকাপ এবং ক্রিকেট নিয়েও আলোচনা করলাম, আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ তিথি আপনাকেও, এবং আমাদের দর্শকদের জন্য বরাবরের মতোই শুভেচ্ছা, শুভকামনা। দর্শক, বিশ্বকাপের উন্মাদনা চলছে এবং চলবে, এবং এই উন্মাদনা জানাতে আমরা আছি আপনাদের সাথে আমাদের ছোট্ট আয়োজনের মাধ্যমে। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যেমনটি বলছিলাম যে বিশ্বকাপের খুঁটিনাটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করেছি। যারা এতক্ষণ সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জাগো নিউজের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ। নিউ লুক আর ইমপ্রুভ টেস্ট নিয়ে এলো কফি হাউস মাত্র 10 টাকা।